এছাড়াও মূর্তির চারপাশে ঝোলানো রয়েছে মানব কঙ্কালের সব হাড়গোড়, মাথার খুলি ইত্যাদি। মায়ের এমন রূপ দেখলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ এখানে কালীমাকে পুজো করা হয় তন্ত্রমতে, ঠিক যেমনটা করা হয় তারাপীঠেও। শুধু তাই নয়, এখানে মা 3 বেলাই সেবন করেন আমিষ ভোগ। কি বন্ধু, ভালো তো? আমি তোমার বন্ধু মাকাল এসে গেছি তোমার জন্য আরও একটা দুর্দান্ত টপিক নিয়ে। বন্ধুরা, যদি তোমাদের জিজ্ঞাসা করি যে কলকাতার বেলগাছিয়া অঞ্চল কিসের জন্য বিখ্যাত, তোমাদের এর একাধিক উত্তর হতে পারে। কিন্তু যদি বলি এই বেলগাছিয়াতেই রয়েছে এমন এক হিডেন জেম যা দর্শন করলে আর যেতে হবে না তারাপীঠ, মানে পুণ্য করার জন্য তারাপীঠ না গিয়ে বরং বেলগাছিয়াতে এলেই হবে, কি অবাক লাগছে? সবে তো শুরু কাকা, এখনো বাকি রয়েছে অনেক কিছুই। তাহলে বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বেলগাছিয়া মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বাইরে বের হলেই ডান দিকে যে গলি চলে গেছে, সেটা দিয়ে মিনিট 15 হাঁটলেই রেল কোয়ার্টারের মধ্য দিয়ে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় মা তারাশঙ্করীর পীঠে। এটা একটা 3 তলা বিশিষ্ট মন্দির, যার পুরোটাই জাগ্রত ভগবান। মন্দিরের মাথায় রয়েছে এক মস্ত বড় শিবলিঙ্গ, যা দেখা যায় বহু দূর থেকে। এই মন্দিরের প্রধান দেবী মা তারা। মন্দিরে প্রবেশ না করেও যা দর্শন করা সম্ভব। মন্দিরের গা দিয়ে যে রাস্তা চলে গেছে তার শেষ প্রান্তে রয়েছে একটি দরজা সমান জানালা, যার লোহার গ্রিলের ফাঁক দিয়ে দেখা যায় মা তারার এই বিরল রূপ। যেন তোমার দিকেই চেয়ে বসে আছেন তিনি, নিজের অনন্য এক রূপ নিয়ে, যা আপনি সচরাচর আগে কোথাও কালী মন্দিরে দেখেননি বলেই আমার বিশ্বাস। মায়ের সামনে রয়েছে পশু বলি দেওয়ার জন্য হাঁড়িকাঠ, যা করোনার আগে পর্যন্তও সচল ছিল। এছাড়াও মূর্তির চারপাশে ঝোলানো রয়েছে মানব কঙ্কালের সব হাড়গোড়, মাথার খুলি ইত্যাদি। মায়ের এমন রূপ দেখলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ এখানে কালীমাকে পুজো করা হয় তন্ত্রমতে, ঠিক যেমনটা করা হয় তারাপীঠেও। শুধু তাই নয়, এখানে মা 3 বেলাই সেবন করেন আমিষ ভোগ। কেন জানি না, তবে এখানে আমার সানডে সাসপেন্সে শোনা লেজেন্ডারি গল্প ভোগের কথা মনে পড়ে যাচ্ছে। চলুন এবার ঢোকা যাক মায়ের মন্দিরে। মন্দিরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে প্লাস্টিকের মোড়কে ঢেকে রাখা বিশাল একটা রথ। এটা নাকি কলকাতার 2য় বৃহত্তম, যা প্রতি বছর রথের দিন রথযাত্রা করে শোভাবাজার রাজবাড়ির উদ্দেশ্যে। এর পাশেই দেখতে পাবেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা যোগীরাজ শ্রী শ্রী পরেশচন্দ্র রায়মৌলিক এবং তার স্ত্রী মাতা অঞ্জলি রায়মৌলিকের মূর্তি। 1952 সালে স্বপ্নাদেশ পেয়ে তিনি এই মন্দির স্থাপনা করেছিলেন। তিনি নাকি ছিলেন 10 মহাবিদ্যার দীক্ষিত একজন তন্ত্র সাধক, যিনি নাকি তার তন্ত্র সাধনায় ব্যবহার করতেন নবমুণ্ডির আসন। যারা জানেন না যে এই আসনের মাহাত্ম্য কী, তাদের উদ্দেশ্যে বলি, এই নবমুণ্ডির আসন আসলে অনেক বিরল। বেশিরভাগ তন্ত্র সাধকেরা পঞ্চমুণ্ডির আসন ব্যবহার করে থাকেন তাদের তন্ত্র সাধনা করার জন্য। এই আসন তৈরি হয় বিভিন্ন উপকরণ, যেমন মানুষের মাথার খুলি, শিয়ালের হাড়, বাঘের চামড়া, সাপের খোলস ইত্যাদি দিয়ে। এর একটা উদাহরণও আমরা পেয়ে থাকি তান্ত্রিক গল্প থেকে। যাই হোক, এই পঞ্চমুণ্ডির থেকে কিন্তু নবমুণ্ডির আসন আরও বেশি শক্তিশালী। বলা হয় থাকে নাকি বিশেষ শক্তি ছাড়া এই নবমুণ্ডির আসনে বসে সাধনা করা প্রায় অসম্ভব, কারণ এই আসনের এতটাই তেজ, তাকে ছুলেই নাকি মারে কারেন্ট। প্রতিষ্ঠাতার ব্যবহৃত এই নবমুণ্ডির আসন এখনও সংরক্ষিত রয়েছে এই মন্দিরে। এছাড়াও মায়ের মন্দির কক্ষের বাইরে দেওয়ালে রয়েছে মায়ের 10 মহাবিদ্যার বিভিন্ন রূপ। গুপ্ততন্ত্র মতে এখানে মায়ের পুজো করা হয় বলে মায়ের প্রধান কক্ষে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। ও হ্যাঁ, মা তারা শঙ্করীর দর্শন করার সময় দেখবে মায়ের পাশে সর্বদা জ্বলছে এক হোমকুণ্ড। এখানে মায়ের আবির্ভাবের পর থেকে, অর্থাৎ সেই 1952 সাল থেকে একবারের জন্যও নাকি নেভেনি এই হোমকুণ্ডটি। আর এই আগুনের শিখা জ্বালিয়ে রাখতে যে জ্বালানির ব্যবহার করা হয় তা আসে নিমতলা মহাশ্মশান থেকে। মৃতদেহের চিতায় আত্মরা সব কাঠ নিয়ে আসা হয় এখানে মায়ের পাশে হোমকুণ্ডটি জ্বালিয়ে রাখার জন্য। এবার সিঁড়ি বেয়ে যাওয়া যাক দোতলায়। এখানে বিরাজ করছেন ভগবান বিষ্ণুর এক রূপ যশোমাধব। এই যশোমাধবের মূর্তিটি তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় 500 বছর আগে। নিমকাঠে একটিমাত্র কাণ্ড দিয়ে তৈরি করা হয় এই মূর্তিটি। এত বছর ধরে যশোমাধবের এই মূর্তিটি পূজিত হতো বাংলাদেশের এক মন্দিরে। তবে দেশভাগের পর হিন্দু মুসলিম বিবাদের মাঝে এই মূর্তিটি 1 কোটি তুলসী পাতা দান করে এখানে প্রতিষ্ঠা করা হয়। বলে রাখা ভালো, এখানে যশোমাধব কিন্তু নিরামিষভোগী গ্রহণ করে থাকেন প্রতিদিন। এখানেই শেষ নয়, এবার সিঁড়ি বেয়ে 3 তলায় ওঠা যাক। দেখতে পাবেন সেখানে মূর্তিরূপে পূজিত হচ্ছেন স্বয়ং কালভৈরব। উল্লেখ্য, সব জায়গায় কালভৈরব পূজিত হয় শিবলিঙ্গ হিসাবে। এখানকার মন্দিরের বর্তমান পূজারীর দাবি একমাত্র নেপালের এক মন্দিরে
আর তারপর কলকাতার বেলগাছিয়ার এই তারাশঙ্করী পীঠে কালভৈরব নাকি মূর্তিরূপে পূজিত হন। এখানকার এক ভক্তের দাবি, মন্দিরের এই 3 তলায় 24 ঘন্টায় নাকি চলতে থাকে প্রবল প্রাকৃতিক বায়ু, এবং যতবারই তিনি কালভৈরবের পুজোর সময় এখানে এসেছেন ততবারই গায়ে কাঁটা দিয়ে উঠেছে তার শরীর। সত্যি বলতে এই মন্দির এতটাই হিডেন যে আমার বাড়ির অদূরেই যে এই মন্দিরের অবস্থান তা এতদিন আমিও জানতাম না। একবার সাইকেল নিয়ে বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে হঠাৎই পৌঁছে গিয়েছিলাম এখানে, কিন্তু মন্দিরের সব কথা জানার পর যখন বাড়িতে এসে সবাইকে তা জানাই তখন বাড়ির লোকই নিষেধ করে দিল ওই মন্দিরে দ্বিতীয়বার যেন না যাই। তবে বিশ্বাস করো, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। যাই হোক, ওটা আসলে একটা মন্দির যেখানে বিরাজ করছে প্রচুর পজিটিভ এনার্জি। অন্তত মন্দির ভ্রমণের পর এটাই আমার ব্যক্তিগত মত। তোমরাও একবার ঘুরে আসতেই পারো কলকাতার বুকে এই হিডেন জেম থেকে, কলকাতার মিনি তারাপীঠ থেকে। কি যাবে তো? ভালো লাগলে কমেন্ট করে জানাও আমাদের, লাইক ও শেয়ার করে মনোবল বাড়াও আমাদের, যাতে এরকম ভিডিও তোমাদের আরও উপহার দিতে পারি বারবার। তবে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজাতে ভুলো না, কিন্তু দেখো কেউ যেন টের না পায়।